তো এখানে আমরা দেখব আলোর সাথে এর সম্পর্কটা কি। আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স পড়ি, আমরা রে অপটিক্স পড়ি, আমরা ওয়েভ অপটিক্স পড়ি। এই যে ওয়েভ অপটিক্স যখন আমরা পড়ি তখন ওতে আমরা ওখানে একটা জিনিস হয় ডিফ্র্যাকশন যেটাকে বলে। এখন এইটা থেকে বুঝতে পারবে তুমি ক্লাসিক্যাল এই যে আমরা যেটা বস্তু তরঙ্গের কথা বলছি এই দুটোর মধ্যে এটার সাথে কিভাবে আমি ওটাকে জুড়তে পারি বা রিলেট করতে পারি। আলোকের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স আর ওয়েভ অপটিক্স পড়ি। এই দুটোর মধ্যে তফাৎ কি? ওয়েভ অপটিক্সে আমরা দেখি যে আলো বা প্রকাশ এটা তরঙ্গের মতন চলছে এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যেটাকে আমরা ডিফ্র্যাকশন বা বিবর্তন বলি। তো এই যে তরঙ্গ অপটিক্সে বা ওয়েভ অপটিক্সে আমরা বিবর্তন করি। আমরা ডিফ্র্যাকশন বা বিবর্তন করি। এই যে বিবর্তন বা ডিফ্র্যাকশন, এখানে আমরা যখনই ছাত্রদের জিজ্ঞেস করি যে ডিফ্র্যাকশন মানে কি, তারা বলে যে প্রকাশ বা লাইট কোনো একটা বস্তুর সামনে যখন যাচ্ছে তার কোণ দিয়ে সেটা মুড়ে যায়। এটা সব জায়গায় সারা ভারতবর্ষে মনে হয় এরকম একটা ডেফিনিশন বা এরকম একটা তার সংজ্ঞা দেওয়া হয় বিবর্তন। তো এই বিবর্তনের ব্যাপারটা খুব জরুরি। এখানে বিবর্তন এমন একটা ঘটনা বা এমন একটা গুণধর্ম প্রকাশের যেটা রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝানো সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে তরঙ্গের গুণধর্ম। বিবর্তন কখনো কণার হয় না। আমরা আরো জিনিস এতে পড়বো, কণার বিবর্তন হয় না। কণা বিবর্তন বা ডিফ্র্যাকশন সে করতে পারে না, এটা একমাত্র তরঙ্গ করতে পারে। আসলে এখানে হয় কি, ব্যাপারটা কি, এটাকে আমরা একটু সাধারণভাবে এখানে বোঝার চেষ্টা করব। বিবর্তন বা ডিফ্র্যাকশন তরঙ্গের প্রভাব। কণা কখনো বিবর্তিত হতে পারে না, বিবর্তিত হতে পারে না। সেই জন্য ডিফ্র্যাকশনকে বুঝতে হলে বা ডিফ্র্যাকশন যখন আমরা পড়ি, আমরা তরঙ্গ অপটিক্স বা ওয়েভ অপটিক্স পড়ি। ওটা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝানো সম্ভব নয়, বোঝাতে পারা যাবে না। এখন এখানে হচ্ছে কি, আলো একটি বস্তু, সে একবার তরঙ্গের মতন তার গুণধর্ম, কখনো তার গুণধর্ম এরকম যে আমরা সেটাকে রে অপটিক্স দিয়ে বোঝাতে পারছি, মানে রে অপটিক্স দিয়ে মানে আলো সরল রেখায় চলে এমনি ভাবে বোঝাতে পারছি। যখন আমরা এমন কোনো বস্তু নিয়ে অপটিক্সের বা আলোকবিদ্যার কোনো এক্সপেরিমেন্ট করি বা কোনো পরীক্ষা করি, যেখানে সে বস্তুটার যে ডাইমেনশন বা যে বস্তুটার যে আকার সেটা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড় হয়, তখন সেই প্রভাবটাকে জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝানো যায়। তখন ওয়েভ অপটিক্স ব্যবহার হয় না। যখন আমরা আলোর কোনো পরীক্ষা বা এক্সপেরিমেন্ট
এক্সপেরিমেন্ট এমন কোনো বস্তুর সাথে, এমন কোনো বস্তুর দ্বারা করি যার আকার, সে তার ডাইমেনশন যেটাকে আমরা বলি, সেটা তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বেশি, তখন যে প্রভাবটা হয় সেটাকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স দিয়ে বোঝাতে পারি। যদি যার আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক বেশি, তখন আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করি, বা তার নিয়মগুলোকে ব্যবহার করি। যেমন জানলা দিয়ে আলো আসছে, জানলার যে আকার, তোমার জানলার যে কতটা লম্বা এবং কতটা চওড়া, সেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বড়। সেখানে ওয়েভ অপটিক্স কাজ করে না, ওখানে যে তরঙ্গের প্রভাব তুমি দেখতে পাবে না, সেখানে তরঙ্গের প্রভাব দেখতে পাবে না। কিন্তু যদি তুমি এমন একটা বস্তু ব্যবহার করো, যেমন আমরা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করি, সেখানে যদি আমি দেখি সেখানে যে স্লিট বা তার যে সেটা, সেই স্লিটটা যেখান দিয়ে প্রকাশ পাস হচ্ছে, যেখান থেকে প্রকাশ বেরোচ্ছে, যাতায়াত করছে, সেখানে সেটা যদি খুব ছোট হয়, সেখানে কিন্তু তরঙ্গের গুণধর্ম দেখা যায়, যেটাকে আমরা ইন্টারফারেন্স বলি। ইন্টারফারেন্স জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝানো সম্ভব নয়, সেটা সম্পূর্ণভাবে একটা তরঙ্গের গুণধর্ম, যেটাকে আমরা আলোকের হস্তক্ষেপ বলি। কিন্তু যদি আলোর পথে এমন কোনো বস্তু আসে, যার মাপ বা ডাইমেনশন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট বা তার কাছাকাছি, তাহলে আলোর তরঙ্গ গুণ বা আলোর তরঙ্গ গুণধর্ম প্রকাশ পায়। যেমন ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। এই তিনটে প্রভাব বা এই তিনটে এমন জিনিস যেটাকে জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝানো সম্ভব নয়। এই তিনটে সম্পূর্ণ তরঙ্গের গুণধর্ম, এই তিনটে সম্পূর্ণ তরঙ্গের প্রভাব। তখন আমাকে আলোকে বা প্রকাশকে তরঙ্গ রূপেই আমাকে বিবেচনা করতে হবে। তখন জিওমেট্রিক্যাল অপটিক্স যদি আমি ব্যবহার করি, সেটা দিয়ে আমরা এই তিনটে যে প্রভাব, এই তিনটেকে বোঝাতে পারবো না। তো যেমন আমরা দেখলাম যে প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা সীমারেখা টেনে দেয়, যে কোনটা কোয়ান্টাম জগৎ, কোনটা ক্লাসিক্যাল জগৎ। এখানে কি এরকম কোন সীমারেখা আছে? এখানে আমি কি করে বুঝবো যে কখন আমি আলোর তরঙ্গ ধর্ম প্রকাশ পাবো, আলোর তরঙ্গের প্রভাব পাবো, না কখন আমি জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করব, কখন ওয়েভ অপটিক্স ব্যবহার করব? তো এখানেও একটা সীমারেখা নিশ্চয়ই আছে। কি সেই সীমারেখা? কি করে আমি এটা
নিশ্চয় করব যে এখানে জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার হবে না, এখানে ওয়েভ অপটিক্স ব্যবহার। কোনো একটা তুমি ইন্টারফারেন্স দেখছো, ইন্টারফারেন্সটা এখানে আমি তোমাকে বলে দিলাম এটা ওয়েভ প্রপার্টি। তুমি কি করে দেখবে যে এটা ইন্টারফারেন্সটা ওয়েভ প্রপার্টি কিনা? ইন্টারফারেন্স যখন তোমরা পড়ো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে লক্ষ্য করে থাকবে যারা এক্সপেরিমেন্ট ল্যাবে করেছো, প্র্যাকটিক্যাল করেছো, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ওই যে দুটো স্লিট যেখান দিয়ে তরঙ্গ বেরোচ্ছে এবং সামনের স্ক্রিনে গিয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে, সেই দুটো স্লিটের মধ্যে থেকে একটাকে যদি আমি একটু বেশি বড় করে দিই তখন আর সেটা দেখা যায় না। এটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। তো এখানেও একটা এমনি সীমারেখা আছে। কিভাবে আমরা নির্ণয় করব বা আলোর তরঙ্গ, আলোকে তরঙ্গ বা জ্যামিতিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করা মাপকাঠি কি? বা আমি এখানে এটা বলতে চাইছি যে আলো একটা একটা তার রূপ সে তরঙ্গের মতন প্রভাব ফেলে, আবার আর একটা তার জিওমেট্রিক্যাল অপটিক্স। এই দুটোর মাঝখানে কি কোনো সীমারেখা আছে? প্লাঙ্ক কনস্ট্যান্টের মতন আছে। এই যে ইকুয়েশনটা এখানে বা এই যে জিনিসটা এখানে দেখছো, এটা একটা রেশিও। এটা কিসের রেশিও? তরঙ্গ দৈর্ঘ্য আর যে বস্তুটার সাথে আলো ইন্টারঅ্যাক্ট করছে বা যে বস্তুটা থেকে আলো, যে বস্তুটা আলোর পথে আসছে তার মাপ, এ হচ্ছে তার মাপ। এ সেই বস্তুর মাপ যা আলোর পথে আসছে, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এখানে এই দুটো, এই যে রেশিওটা এটা দেখাচ্ছে এটা প্রায় শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি মানে ডিনোমিনেটর যেটা এ সেটা অনেক বড়, তবেই কোনো ভগ্নাংশের যে মান হয় সেটা ছোট হয়, অনেক বড়। ল্যামডার থেকে যদি এ অনেক বড় হয় তাহলে কি দেখা যাচ্ছে? এ সোজা কথা, বুঝতে কোনো অসুবিধা নেই। এ মানে হচ্ছে মাপ বা জ্যামিতিক মাপ। আমার জানলা দিয়ে আলো আসছে, জানলাটা কত বড়? একটা লেন্স দিয়ে আলো আসছে, লেন্সটা কত বড়? আর দরজায় একটা ছোট ছিদ্র করা আছে, সেখান থেকে আলো ঢুকছে, সেই আলোর সেই ছিদ্রের সাইজটা কতটা, তার মাপটা কতটা, সেটা হচ্ছে এ। এই এ বস্তুটা যদি ল্যামডার থেকে অনেক বড় হয় তখন আমরা জ্যামিতিক আলোকবিদ্যা বা জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করি। এখানে তরঙ্গের কোনো প্রভাব নেই। ঠিক আছে? যদি আমাদের যে বস্তু দিয়ে আমরা প্রয়োগ করছি, লেন্স হোক, কাঁচ হোক, জানলা হোক, দরজায় কোনো ছিদ্র হোক, যেখান দিয়ে আলো আসছে, সেটার মান, সেটার মাপ যদি তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বেশি হয় তাহলে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করি। সেখানে তরঙ্গের প্রভাব কম। যদি ল্যামডা, বা যদি আমি এটাকে এমনি ভাবে ম্যাথমেটিক্সের ভাষাতেই লিখি, যদি এ বা ব্র্যাকেটে লিখে দিই বস্তুর মাপ অনেক বড় হয় ল্যামডার থেকে, তাহলে আমরা জ্যামিতিক বা
জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করি। এটাও একটা সীমারেখা, জিওমেট্রিক্যাল অপটিক্স ব্যবহার করি। আর যদি ল্যামডা মানে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থটা বা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বস্তুর আকারের প্রায় কাছাকাছি হয়, বা যদি এই যে ওপরের ল্যামডা বাই এ রেশিওটা এটা 1 বা 1-এর সমান সমান হয়, তখন আলো নিজের তরঙ্গ প্রভাব দেখায়, তখন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন হয়। তখন এইগুলোকে কিন্তু আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে বোঝাতে পারবো না। যদি ল্যামডা প্রায় সমান হয় এ, মানে যদি তরঙ্গ দৈর্ঘ্য বস্তুর আকারের সমান হয়, তাহলে আমরা আলো তরঙ্গ, তখন আমরা আলোকে তরঙ্গ রূপে বিশ্লেষণ করি। তখন আমরা ওয়েভ অপটিক্সের জগতে, তখন আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে পোলারাইজেশন বোঝাতে পারবো। আর এখন আলো, কোনো ধরনের প্রকাশ, কোনো ধরনের আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? অনেক ছোট, অ্যাংস্ট্রম হয়, ন্যানোমিটার হয়, 10⁸, 10⁻⁹। এই আকারের যদি কোনো বস্তুর কাছে আলো আসে, তখন তার তরঙ্গ রূপ বা তরঙ্গ গুণধর্ম আমরা দেখতে পারি। কিন্তু যদি যে বস্তুটা আলোর পথে আসছে, সেটা যদি এখন 1 মিটার, 2 মিটার, 10 সেন্টিমিটার, মিলিমিটার এই আকারের হয়, তখন কিন্তু আমরা ইন্টারফারেন্স, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন দেখতে পাবো না। তখন আমরা কি দেখতে পাবো? তখন জিওমেট্রিক্যাল অপটিক্স, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এগুলো। তো এখানে এই যে তুলনাটা করা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বস্তুর আকারে, এর যে রেশিওটা, এটা হচ্ছে সীমারেখা। কোথায় তুমি আলোর তরঙ্গ প্রভাব দেখতে পাবে, কখন তুমি জিওমেট্রিক্যাল প্রভাব দেখতে পাবে। এবং এইটারই ওপর সিদ্ধান্ত করে অনেক ইনস্ট্রুমেন্ট বা অনেক যন্ত্র তৈরি হয়, যেগুলো দিয়ে ইলেকট্রন, প্রোটন বা আণবিক জগৎকে দেখা যায়। চোখে নয়, কিভাবে দেখা যায় আমরা সেটাতে আসবো। এটাকে একটু আরো ভালোভাবে বুঝে নিই। হ্যালো, এর আগের ভিডিওটাতে যখন আমরা আধুনিক পদার্থবিদ্যার 2য় অধ্যায় পড়ছিলাম, তো আমরা এখানে পড়েছিলাম বস্তু তরঙ্গের ব্যাপারে, ডি ব্রয়ের যে হাইপোথেসিস বা ডি ব্রয়ের যে অনুমান, তার ব্যাপারে আমরা পড়েছিলাম। তরঙ্গ ও কণার দ্বৈততা, প্রথম লেকচারে বলা হয়েছিল এটা দ্বৈততা, এটা প্রকৃতির নিয়ম, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, প্রতিসাম্য বলা হয়, সিমেট্রি। তো আলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আলোকে আমরা, প্রকাশকে আমরা তরঙ্গের রূপেও দেখতে পারি, আবার যেটাকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স বলি, সে অনুসারেও দেখতে পারি। সেখানে আমরা তরঙ্গকে নিই না, সেখানে আমরা এটা বলি যে সেখানে আমাদের যে সিদ্ধান্তটা, সেটা হচ্ছে যে আলো বা প্রকাশ একটি সরল রেখায় চলে। কিন্তু যখন আমরা তরঙ্গের ব্যাপারে আসি, তখন সেটা ওয়েভ অপটিক্স বা হাইজেন প্রিন্সিপাল আসে। এখানে আমরা বস্তু তরঙ্গের ব্যাপারে পড়ছি। তো আমরা এখানে ডি ব্রয়ের সিদ্ধান্ত দেখলাম, যে ডি ব্রয়ের সিদ্ধান্ত বলছে যে এখানে কোনো বস্তু যদি তার ভর, মাস m হয়, গতিবেগ
ভি হয় ভেলোসিটি, তাহলে তার সাথে একটা তরঙ্গ চলবে, যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এইচ বাই পি। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো এই তরঙ্গকে ম্যাটার ওয়েভ বলা হয়। আমরা এখানে দুটো উদাহরণ দেখেছিলাম। প্রথমে একটা আমাদের কাছে সাধারণ বস্তু ছিল, যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখি, 1 কেজি তার ভর বা মাস, আর 10 মিটার প্রতি সেকেন্ড গতিতে সে চলছে। তো তার তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম, সেটা হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻25 অ্যাঙ্গস্ট্রম। এই যে রেজাল্টটা বা এই যে পরিণামটা আমরা পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যে, যখন বস্তুর ভর 1 কেজি আর তার গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড, এই তরঙ্গ দৈর্ঘ্যটা 10⁻⁻25 বোঝাই যাচ্ছে যে এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব বস্তু দেখি তার তুলনায় এটা শূন্য, এর কোনো অস্তিত্ব নেই বলা যেতে পারে। কিন্তু যখন এটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখছি, যার গতিবেগ একই 10 মিটার প্রতি সেকেন্ড, সেখানে এটা প্রায়, এটা তোমরা ক্যালকুলেশনটা দেখে নিতে পারো, এখানে এটা প্রায় 1.2 অ্যাঙ্গস্ট্রম আসছে। তো দুটোতে তফাৎ অনেক বেশি, একটা 10⁻⁻25, একটা 1.2 অ্যাঙ্গস্ট্রম। অ্যাঙ্গস্ট্রম মানে 10⁻⁻8 মিটার। তো দুটোতে অনেক তফাৎ আছে। তো এই যে আমরা যে অঙ্কটা কষলাম, এই অঙ্ক থেকে আমরা কি বুঝতে পারছি? এটা হলো অঙ্ক। অঙ্ক হচ্ছে পদার্থবিদ্যার ভাষা। কিন্তু কি সিদ্ধান্ত আমরা বুঝতে পারছি? তো প্রথম জিনিস যেটা বুঝতে পারছি, আমাদের একটা ধারণা হচ্ছে ছোট এবং বড় জিনিস, বস্তু। আমরা আমাদের চারিপাশের বস্তু দেখতে পাই, খালি চোখে দেখতে পাই। আণবিক জগৎ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। প্রথম ধারণা যেটা আমাদের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাইজ, কোনো বস্তুর আকার, সাইজ, তার ব্যাপার। কোনটা, কাকে আমরা ছোট বলবো, কাকে আমরা বড় বলবো, এখন আমরা এটাই দেখব। এই দুটি উদাহরণ থেকে আমাদের আমাদের একটা ধারণা তৈরি হয়। আমরা বলতে পারি ছোট আর বড় বস্তু, তার মানে কি? ছোট, আমি বলছি ছোট, এই জিনিসটা অনেক ছোট, এই জিনিসটা অনেক বড়। ইলেকট্রন অনেক ছোট, তাই চোখে দেখতে পাই না। এতদিন তুমি এটাই পড়ে এসছো স্কুল লেভেলে, যে আমরা পদার্থবিদ্যা পড়ি, সেখানে আমরা এটাই পড়ে এসেছি, এটা অনেক ছোট, চোখে দেখা যায় না। কত ছোট? ছোট বড় এগুলো আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ। কার তুলনায় ছোট, কার তুলনায় বড়, সেটা আমাদের জানতে হবে। তো এখানে আমরা যে ধারণাটা পাই, আমরা ধারণাটা এইটা পাচ্ছি, আমরা যে বস্তুকে ছোট বলে, তার আকার, তার সাইজ ছোট বলছি, সেই বস্তুর আকার, সাইজ বা মাস, সেটাও একটা, তার বলা যেতে পারে তার একটা মাপকাঠি। তো ছোট বস্তু যেটা আমরা চোখে দেখতে পাই না, তার আকার বা মাস, সেটা প্লাঙ্ক কনস্ট্যান্টের কাছে বা প্লাঙ্ক কনস্ট্যান্টের সাথে তুলনায় নগণ্য নয়, নট নেগলিজেবল উইথ রেসপেক্ট টু প্লাঙ্ক কনস্ট্যান্ট। ইলেকট্রনের মাস 10⁻31 কেজি, আর প্লাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালু, প্লাঙ্ক কনস্ট্যান্টের যে মান, সেটা 10⁻34। কিন্তু 10 কেজির একটা বস্তু, আর তার সাথে যদি আমি 10⁻34 কে তুলনা করি, তাহলে 10⁻34 নগণ্য, শূন্যের সমান, শূন্যই বলা যেতে পারে। তার কোনো প্রভাব হবে না, তার কোনো প্রভাব আমি বুঝতে পারবো না। ঠিক আছে? এখানে ছোট বস্তু বা আকারে ছোট কোনো
বস্তুর কথা যদি বলা হয়, তাহলে সাধারণ যেটা ধারণা সেটা এমন একটা বস্তু যা চোখে দেখা যায় না। এটা আমাদের সাধারণ ধারণা। যে পদার্থবিদ্যা পড়েনি বা যে সাধারণ মানুষ, তাকে জিজ্ঞেস করবে, চোখে দেখা যাচ্ছে না, অনেক ছোট বলে চোখে দেখা যাচ্ছে। কিন্তু যখন তুমি পদার্থবিদ্যা পড়ছো আর আধুনিক পদার্থবিদ্যা পড়ছো, তাহলে তুমি এখন বলতে পারবে ছোট বস্তু আসলে কতটা ছোট, তার মাপ কি, কার তুলনায় ছোট। ছোট বস্তু মানে সেই আকার বা ভরের মান যা প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় নগণ্য বা নেগলিজেবল নয়, সেটাকে আমরা বলছি ছোট বস্তু। যেমন ইলেকট্রন বা প্রোটন বা আণবিক কোন কণা যার ভর আর তার মাপ সাইজ প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় নগণ্য নয়। যেমন আমরা ইলেকট্রনের মাস আমরা কত বলি, 10⁻⁻31, 10⁻⁻31 কেজি ইলেকট্রনের মাস। আমি অর্ডারটা লিখছি। আর প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কত, 10⁻⁻34, 10⁻⁻34। তো এই দুটো মান নগণ্য নয়। কিন্তু যদি আমি একটা 10 কেজির বস্তু নিই, 10 কেজি, এটা প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় অনেক বড়। সেই জন্য এটাকে আমরা বলি দিস ইজ এ লার্জ অবজেক্ট, এটা একটা অনেক বড় বস্তু। আর এই বস্তুকেই আমরা দেখতে পারি। তো আমাদের এখানে যেটা মূল তথ্য, যেটা আমি বলতে চাইছি, আমরা সেই বস্তুকে চোখে দেখতে পারি যেটা প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় অনেক বড়। আর যে বস্তুর ভর বা যে বস্তুর আকার প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় নগণ্য নয়, সেটা হলো বাস্তবিকভাবে ছোট বস্তু, যেটা আমরা চোখে দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্রেও দেখতে পাই না। ইলেকট্রনকে সাধারণ কোনো মাইক্রোস্কোপ, যেটা বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে ইউজ হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলে, যেটাতে আইপিস থাকে, এটা একটা থাকে, অবজেক্টিভ লেন্স থাকে, একটা আই লেন্স থাকে, ওটা দিয়েও আমরা দেখতে পাবো না। আমরা ইলেকট্রনকে কিভাবে দেখতে পাবো আমি সেটা বলবো। তো এখানে আমরা যেসব বস্তু চোখে দেখতে পাই, সেই সব বস্তু প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় অনেক বড়, তাকে আমরা বলি বড় বস্তু। প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় অনেক বড়। বা এমনিও বলতে পারো, এইসব বস্তুর যে আকার বা তার যে ভর,
তার সামনে প্লাঙ্ক কনস্ট্যান্ট নগণ্য বা নেগলিজেবল, শূন্যের সমান। আর যে বস্তু ভর বা আকার প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় নগণ্য বা শূন্য নয়, সেগুলো সেই বস্তু কে আমরা ছোট বলি। তো এখানে তুলনাটা কার সাথে হচ্ছে? প্লাঙ্ক কনস্ট্যান্টের সাথে। যে প্লাঙ্ক কনস্ট্যান্টের যার ভর বা যার আকার প্লাঙ্ক কনস্ট্যান্টের তুলনায় অনেক বড়, সেটাকে আমরা চোখে দেখতে পাই, সেটাকেই আমরা বলি বড়, সেটাকে আমরা চোখে দেখতে পাই। যে বস্তুর ভার বা যার আকার প্লাঙ্ক কনস্ট্যান্টের প্রায় সমান সমান, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখছি, সেটাকে আমরা বলি ছোট বস্তু। তো এখানে প্রথম জিনিসটা যেটা আমাদের কাছে ধারণা একটা তৈরি হলো, যে আমরা ছোট বড় যেটাকে বলি সেটা কার তুলনায় বলি এবং তার মানেটা কি, এটা প্রথম ধারণা। তো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে পাচ্ছি, যে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা তোমরা পড়েছো। এই প্লাঙ্ক কনস্ট্যান্টটা শুধুমাত্র একটা অঙ্ক কষার যাকে বলে আমরা টুল, সেটা নয়। প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা সীমারেখা, যেটা দুটো জগৎকে আলাদা করে, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড বা আণবিক জগৎ, পরমাণবিক জগৎ, আর যেটা যে জগৎটা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই, এটা একটা সীমারেখা, এটা মনে রাখতে। তাহলে এই প্লাঙ্ক কনস্ট্যান্ট একটি সীমারেখা, যেটা দুটি জগৎকে আলাদা করে। শুধুমাত্র এটা একটা অঙ্ক কষার জন্য কনস্ট্যান্ট নয়, এটার গুরুত্ব অনেক বেশি যখন আমরা খুব ভালোভাবে আধুনিক পদার্থবিদ্যা পড়ি। একটি জগৎ যেটা আমরা চোখে দেখতে পাই বা যেটাকে আমরা বড় বলি, যেটা আমি এখন বললাম, বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, ক্লাসিক্যাল জগৎ, ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় পদার্থবিদ্যা, আমরা চোখে দেখতে পাই। আর আরো একটা জগৎ যেটা আমরা চোখে দেখতে পাই, যেমন আণবিক বা আণবিক জগৎ, এটা আমরা চোখে দেখতে পাই না, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখতে পাই না। তো প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা সীমারেখা তৈরি করে দেয়, তুমি কি দেখতে পাবে, কি দেখতে পাবে না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, এবার আমরা বস্তু তরঙ্গে আসি। এই বস্তু তরঙ্গের সাথে কি সম্পর্ক? আমরা খুব সাধারণ দুটো উদাহরণ দেখলাম। একটাতে একটা 1 কেজির বস্তু ছিল, যেটা আমরা চোখে দেখতে পাই, আর একটাতে একটা ইলেকট্রন ছিল, যেটা আমরা চোখে দেখতে পাই না। দুটোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা। এখন বস্তু তরঙ্গের ব্যাপারটা কি? বস্তু তরঙ্গে আমরা এটাকে কিভাবে দেখবো বা কিভাবে বুঝবো? তো দুটো উদাহরণ থেকে আমরা দেখলাম যে যে জগৎটা আমরা চোখে দেখতে পাই বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, যেটা ক্লাসিক্যাল জগৎ, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স বা শাস্ত্রীয় পদার্থবিদ্যার নিয়মগুলো খাটে, সেখানে বস্তু তরঙ্গের কোনো প্রভাব নেই। বস্তু তরঙ্গ সেখানে তার যে মান, সেটা এতই ছোট যে সেটাকে শূন্যর সাথে তুলনা করলে কোনো ভুল নেই, তার কোনো প্রভাব নেই। কিন্তু যখন আমরা এমন একটা জগতে থাকি, বা যেমন আমরা আণবিক বা পরমাণবিক জগতে আছি, যেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, যেগুলো ছোট, সেখানে বস্তু তরঙ্গ কিন্তু নেগলিজেবল নয়। সেই জগতের যে মাপ,
আমরা আমাদের চারিপাশে জগতে দেখি, তো এখানে আমাদের চারিপাশে যা দেখছি সেখানে আমরা দূরত্ব মাপি মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এইভাবে মাপি। আর বস্তু তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য দেখছো, যে উদাহরণটাতে, যেটা 10⁻⁻25 অ্যাংস্ট্রম, তো মিটার, কিলোমিটার, ডেসিমিটার, সেন্টিমিটারের তুলনায় এটা নগণ্য, কারণ এর কোনো মানেই নেই বা এর কোনো প্রভাব নেই ক্লাসিক্যাল জগতে। এর প্রভাব কোথায় আছে? যেখানে বস্তুর ভর 10⁻31 কেজি বা তার আশেপাশে, আর যেখানে যে দূরত্ব সেটা অ্যাংস্টর্মে মাপা, 10⁻⁻8 মাপা। বস্তু তরঙ্গ ক্লাসিক্যাল জগতে, বা সেই জগতে যেখানে আমরা খালি চোখে বস্তুকে দেখতে পাই, এবং যেখানে বিভিন্ন দূরত্ব বা লেন্থ, যদি আমি বলি বিভিন্ন, আমি এটাকে লেন্থই লিখছি, লেন্থ মিটার বা কিলোমিটার, গজ, কিলোমিটারে মাপা হয়, সেখানে বস্তু তরঙ্গের কোনো প্রভাব নেই। বস্তু তরঙ্গের কোনো প্রভাব নেই। একটা ট্রেন যদি যাচ্ছে, এবং সে ট্রেনটার যদি লেন্থ যেটা, সেটা যদি আমি ধরে নিই 2 কিলোমিটার, এবং সেটা 100 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যাচ্ছে, আমি যদি বলি তার সাথে বস্তু তরঙ্গ কতটা রয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত, তার কোনো মানে নেই, সেটা নগণ্য। ঠিক আছে? বস্তু ক্লাসিক্যাল জগতে বস্তু তরঙ্গ অনেক ছোট বা নগণ্য, তার কোনো প্রভাব নেই। কিন্তু আণবিক জগতে যেখানে দূরত্ব বা ভর প্লাঙ্ক কনস্ট্যান্ট এর তুলনায় নগণ্য নয়, সেখানে বস্তু তরঙ্গের প্রভাব পাওয়া যায়। বস্তু তরঙ্গের প্রভাব পাওয়া যায়। সেখানে বস্তু তরঙ্গ কিন্তু নগণ্য নয়, সেখানে বস্তু তরঙ্গ আছে, বস্তু তরঙ্গের প্রভাবও আছে। বস্তু তরঙ্গের প্রভাব আছে মানে সেখানে যে বস্তুর সাথে যে তরঙ্গটা চলছে, সেই তরঙ্গটারও একটা প্রভাব আছে। এটাকেই আমরা ডুয়ালিটি বলি। ক্লাসিক্যাল জগতে শুধু কণা আছে, বা যেখানে আমি তরঙ্গের কথা বলছি সেখানে শুধু তরঙ্গ আছে। এটাই তফাৎ ক্লাসিক্যাল আর কোয়ান্টাম জগতে। সেই জন্য আগে এটা লিখে নিই আমি। সেই জন্য আণবিক জগৎকে কোয়ান্টাম ওয়ার্ল্ড বলা হয়, কোয়ান্টাম জগৎ বলা হয়। এখানে ক্লাসিক্যাল জগতের যে নিয়ম, সেই নিয়মগুলো এখানে প্রযোজ্য নয়। সেই নিয়ম এরকম নয় যে ক্লাসিক্যাল ফিজিক্স বা শাস্ত্রীয় পদার্থবিদ্যা একদম তুমি ছেড়ে দেবে, সে তার নিয়ম যেগুলো আছে সেগুলো থাকবেই। কিন্তু কোয়ান্টাম জগতে যেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মতন কণা নিয়ে আমরা কথা বলছি, সেখানে শাস্ত্রীয় পদার্থবিদ্যার সব নিয়ম খাটে না। তার একটা আলাদা নিয়ম আছে, যেটাকে আমরা কোয়ান্টাম জগৎ বলি, বা যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলি।
এর নিয়ম কানুন আলাদা। আর এখানে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, কোয়ান্টাম জগতে বস্তু বা বস্তু না, কণা আর তরঙ্গ, কণা আর তার সাথে চলা বস্তু তরঙ্গ বা ম্যাটার ওয়েভ দুটি গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লাসিক্যাল জগতে কণা আর তরঙ্গ দুটি আলাদা। দুটোর যে আমরা স্টাডি করি, দুটোকে যে আমরা বিশ্লেষণ করি, সে দুটোর পদ্ধতি আলাদা। যখন আমরা কণা নিয়ে চলি ক্লাসিক্যাল জগতে নিউটনের নিয়ম লাগাই, রোটেশনাল মেকানিক্স লাগাই, কাইনেমেটিক ইকুয়েশন লাগাই। যখন আমরা তরঙ্গ নিয়ে চলি তখন আমাদের কাছে বিভিন্ন রকমের ইকুয়েশন থাকে, সমীকরণ থাকে, সিম্পল হারমোনিক মোশন থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আলাদা তরঙ্গ, আলাদা তার ইকুয়েশন আছে, আলাদা তার নিয়ম আছে। কিন্তু যখন আমরা কোয়ান্টাম জগতে চলে আসি তখন কণাও আছে এবং তার সাথে বস্তু তরঙ্গটাও আছে। তো তরঙ্গের প্রভাব আর কণার প্রভাব দুটো একসাথে যেখানে চলে সেটাকে আমরা কোয়ান্টাম ওয়ার্ল্ড বলি। কোয়ান্টাম জগতে কণা আর তরঙ্গের প্রভাব, তরঙ্গ বা তরঙ্গের প্রভাব একসাথে চলে। এখানে আমি তরঙ্গটাকে, বস্তুর কণার সাথে যে তরঙ্গ আছে সে তরঙ্গটাকে আমি একেবারে নেগলেক্ট করে দিতে পারি না, আমি ওটাকে নগণ্য করে দিতে পারি না। ক্লাসিক্যাল জগতে করতে পারি। এটাই তফাৎ, এটাই আধুনিক পদার্থবিদ্যা। আধুনিক পদার্থবিদ্যায় যখন আমরা দেখি, আধুনিক পদার্থবিদ্যা কণা এবং তার সাথে যে তরঙ্গ চলছে দুটোই গুরুত্বপূর্ণ। এখানেই আধুনিক পদার্থবিদ্যা আর শাস্ত্রীয় পদার্থবিদ্যার মধ্যে তফাৎ। এরা এক জায়গায় গিয়ে মিলেও যায়, তো আমরা দেখব কোথায় গিয়ে মেলে সেটা আমরা পরে দেখব। যেমন এখানে একটা ছবি আছে, এখানে কোয়ান্টাম ওয়ার্ল্ড, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড দুটোকেই দেখানো হয়েছে এবং নিত্য নতুন প্রযুক্তি আসছে যেটা দিয়ে দুটোকে আরো ভালোভাবে জানা যায়, দুটো কোথায় একসাথে মিলছে সেটাও বোঝা যাবে। তো এখন আমরা প্রথমে শুরুর জিনিসগুলো জেনে নিই, এতে কি বলা হচ্ছে। তো এই দুটো আমাদের কাছে আলাদা আলাদা জগৎ, একটা কোয়ান্টাম, একটা ক্লাসিক্যাল। তো এই যে আমরা জিনিসটা পড়ছি এইটাই আলোকবিদ্যাতে আছে। আলোকবিদ্যা বা অপটিক্সে আমরা দুটো জিনিস পড়ি, একটা জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্স একটা আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়ি, যেটাকে বলি ডিফ্র্যাকশন।